আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি প্রিয়াঙ্কা। বিস্তারিত সংবাদে শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। বিদেশে বাংলাদেশের বেশিরভাগ কূটনৈতিক মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া মৌখিক নির্দেশনা কার্যকর। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আহত আরও ৩ জুলাই যোদ্ধার সাক্ষ্য, অক্টোবরের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা। সংস্কৃতি উপদেষ্টা শঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে, পরবর্তী চিকিৎসা কার্যক্রম নিয়ে বিকেলে মেডিকেল বোর্ডের সভা। এবং সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণে সহায়ক হবে প্রত্যাশা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। বিদেশে বাংলাদেশের বেশিরভাগ মিশন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানো হয়েছে। মৌখিক নির্দেশনায় সকল মিশন থেকে রাষ্ট্রপতির ছবি সরানোর এই নির্দেশনা কার্যকর করার বিষয়টি তদারকিও করা হচ্ছে বলে জানা গেছে। বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করেছে। পান্থ রহমান জানাচ্ছেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ রাষ্ট্রপতি। তার বাসভবন বঙ্গভবন থেকে শুরু করে সরকারি দপ্তরে টাঙানো থাকে রাষ্ট্রপ্রধানের ছবি। বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের মিশনগুলোতেও থাকে রাষ্ট্র ও সরকার প্রধানের ছবি। তবে মৌখিক নির্দেশনায় বিদেশে বাংলাদেশের সব মিশন, কনসুলেট, কূটনীতিকদের অফিস ও বাসভবন থেকে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের ছবি সরানোর খবর পাওয়া যাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বেশ কয়েকটি মিশন সূত্রে জানা গেছে, টেলিফোন করে কয়েকটি মিশনে এই নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাদেরকে বলা হয়েছে বাকিদের জানিয়ে দিতে। সবার কাছে সরকারি এই নির্দেশনা না পৌঁছালেও প্রায় সব দূতাবাসই রাষ্ট্রপতির ছবি সরিয়ে নিয়েছে বলে কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে। একই সঙ্গে রাষ্ট্রপতির ছবি সরিয়ে নেয়ার বিষয়টি তদারকির দায়িত্ব দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তাকে। তবে এই নিয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দিতে অপারগতা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পান্থ রহমান, চ্যানেল আই, ঢাকা। সরকারি সফরে কক্সবাজারে অবস্থানের সময় অসুস্থ হয়ে পড়া সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী এখন শঙ্কামুক্ত। তবে তাকে ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে রেখেছেন চিকিৎসকরা। আজ বিকেল ৩টায় হাসপাতালের চিকিৎসকরা বোর্ড মিটিংয়ে বসবেন। এরপর পরবর্তী চিকিৎসার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানিয়েছেন, কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতায় সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন। তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে পরিবার। মইনুল হাসানের সহায়তায় নিশাত তামান্না মোমোর রিপোর্ট। ৫ দিনের সরকারি সফরে শুক্রবার কক্সবাজারে যান সংস্কৃতি উপদেষ্টা। কক্সবাজারকে সাংস্কৃতিক হাব হিসেবে গড়ে তুলতে অংশীজনদের নিয়ে দুদিনের কর্মশালায় আজ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল তাঁর। শনিবার রাত ৮টার দিকে হোটেল ওশান প্যারাডাইসে অবস্থানকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। রাতেই সংস্কৃতি উপদেষ্টাকে একটি এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়। ভর্তি করা হয় স্কয়ার হাসপাতালে। সংস্কৃতি উপদেষ্টার স্ত্রী বিশিষ্ট অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, মোস্তফা সরোয়ার ফারুকী হাসপাতালে চিকিৎসাধীন ও আশঙ্কামুক্ত। তাঁর সুস্থতার জন্য দোয়া কামনা করেন তিনি। কাজের চাপ, খাবারে অনিয়ম ও পানি শূন্যতার কারণে সংস্কৃতি উপদেষ্টা অসুস্থ হয়ে পড়েন বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক। উনি কাজের লোডে ছিলেন, দুপুর থেকে খাওয়া দাওয়া ভালো হয়নি, এটা একটা বিষয়। তো ওই কিছুটা সেজন্য পানি শূন্যতা আছে, ওনার স্যালাইন চলছে। অন্য অন্য ইনভেস্টিগেশন ওনারা পাঠিয়েছেন, ইসিজি করা হয়েছে, তার হার্টের কোনো সমস্যা নাই। তো আমরা আসলে আশা করছি যে ইনশাল্লাহ উনি খুব দ্রুত আরোগ্য লাভ করবেন এবং খুব গুরুতর কোনো কিছু হয়েছে এটা প্রাথমিক পর্যায়ে ডাক্তাররা যা দেখেছেন, আমরা যেটা দেখলাম তাতে আমরা আশা করছি যে উনি শঙ্কামুক্ত ইনশাল্লাহ। সংস্কৃতি উপদেষ্টার অসুস্থতার কারণে কক্সবাজারের কর্মশালাটি স্থগিত করা হয়েছে। নিশাত তামান্না মোমো, চ্যানেল আই, ঢাকা। বাংলা চলচ্চিত্রের রূপনগরের রাজকন্যা ও আম্মাজান খ্যাত কালজয়ী অভিনেত্রী ও রোমান্টিক নায়িকা শবনমের জন্মদিন আজ।
1946 সালের এদিনে ঢাকার নবাবপুরে জন্ম নেন এই অভিনেত্রী। 25 বছর চলচ্চিত্র থেকে দূরে থাকলেও এখনও দর্শকদের মুখে মুখে ফেরে তার নাম এবং অভিনীত চলচ্চিত্রের গান। জন্মদিন উপলক্ষে চ্যানেল আই এসে এই প্রথম টেলিভিশন ক্যামেরার মুখোমুখি হয়েছেন কিংবদন্তি অভিনেত্রী শবনম। লায়লা নওশিনের রিপোর্ট। আমি রূপনগরের রাজকন্যা, রূপের জাদু এনেছি। রূপনগরের রাজকন্যা হয়ে 1961 সাল থেকে বাংলা চলচ্চিত্রে দর্শকদের মন জয় করে নেওয়া রোমান্টিক নায়িকা শবনম। এরপর 90 দশক পর্যন্ত পাকিস্তান আর বাংলাদেশে 185টি ছবিতে অভিনয় করেন দর্শক নন্দিত অভিনেত্রী শবনম। সবশেষ 1999 সালে সুপারহিট আম্মাজান চলচ্চিত্রের পর তাকে আর দেখা যায়নি বড় পর্দায়। এই যে আম্মাজানকে দেখছো, পর্দায় নতুন করে দেখা না গেলেও এখনো দর্শকরা ভুলতে পারেননি ভুবন ভোলানো অভিনেত্রীর কপলের কালো তিলকে। কপলের কালো তিল পড়বে চোখে। ওই সময়ের অত্যন্ত আবেগপ্রবণ ও রোমান্টিক নায়িকা এবার পা দিলেন 80-তে। জন্মদিন উপলক্ষে জীবনে প্রথম কোনো টেলিভিশন চ্যানেল হিসেবে চ্যানেল আইয়ে আসেন এই কিংবদন্তি অভিনেত্রী। তাকে শুভেচ্ছা জানান চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শাইখ সিরাজ। আসার পর বেশিরভাগ চ্যানেল আই দেখি আর খুব ভালো লাগে। আর যখন আমাকে ডাকলেন সিরাজ ভাই, ভালো লেগেছে, ভালো লাগে বলে আসলাম। এখানে আসার পরে অনেক পুরনো লোকদের সাথে দেখা হচ্ছে, আরও ভালো লাগছে আর কি। শবনমই একমাত্র অভিনেত্রী পাকিস্তান চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মাননা নিগার অ্যাওয়ার্ড লাভ করেছেন 12 বার। এছাড়াও বাংলাদেশ ও পাকিস্তানে অনেক সম্মাননা অর্জন করেছেন এই গুণী অভিনেত্রী। আর্টিস্ট তো সবসময় চায় বেঁচে থাকতে। আমারও সেই ইচ্ছা যে কাজ করতে করতেই যাতে আমার মৃত্যু হয়। প্রত্যেকটা আর্টিস্ট এটা চায়, আমিও সেটা চাই। শবনমের জন্মদিনে চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা ও ভালোবাসা। লায়লা নওশিন, চ্যানেল আই, ঢাকা। পরিবেশ প্রকৃতির টেকসই উন্নয়নে সবুজে সাজাই বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে বৃক্ষরোপণ ও চারা বিতরণ করেছে প্রকৃতি ও জীবন ক্লাব। মোবাইল নেটওয়ার্ক অপারেটর বাংলালিংকের সহযোগিতায় মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও অক্সফোর্ড কিন্ডারগার্টেন স্কুলে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এমন উদ্যোগ বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের সহায়ক হবে বলে মনে করেন বিশিষ্টজনেরা। গোলাম মোস্তফার তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। জলবায়ুর অভিঘাতে একদিকে খরা, অন্যদিকে তীব্র শীতে নাজেহাল সীমান্তবর্তী জনপদ মেহেরপুর। সেই সাথে অবৈধ ইটভাটা, নির্বিচারে বৃক্ষনিধন সহ পরিবেশ বিরোধী নানা কর্মকাণ্ডে যখন প্রাণ প্রকৃতি বিপর্যস্ত, তখন ভবিষ্যতের নিরাপদ আবাস বিনির্মাণে সারা দেশের মতো মেহেরপুরেও প্রকৃতি ও জীবন ক্লাবের সবুজায়ন অভিযান। সবুজে সাজাই বাংলাদেশ এই প্রতিপাদ্যে মেহেরপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে প্রকৃতি জীবন ক্লাব। এই যে বৃক্ষ আমরা লাগাচ্ছি, বৃক্ষের যে নানা ধরনের উপকার, সেই উপকারের একটি বড় অংশ হচ্ছে এই ধরিত্রীকে শীতল রাখা। যত বেশি গাছ লাগাবো তত কিন্তু উষ্ণতা কমবে। মেহেরপুর একটি এমন জায়গা যেখানে কিন্তু উষ্ণতা অনেক বেশি। গবেষণায় দেখা গেছে যে 5% উষ্ণতা কমে যায় যদি আমরা বৃক্ষরোপণ করে সেই জায়গাটিকে আমরা আচ্ছাদনে ঢেকে দিই। আসুন এই বর্ষায় আমরা সবাই হাতে হাত মিলিয়ে বাংলাদেশটাকে সবুজে ছেয়ে ফেলি। সবুজ উৎসবকে ঘিরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। গাছ আমাদেরকে অক্সিজেন সরবরাহ করে, আমি এই গাছ বাসায় গিয়ে লাগাবো। গাছ আমাদের ঠান্ডা হাওয়া দিতে সাহায্য করে, আমাদের প্রকৃতিকে সুস্থ রাখে, অক্সিজেন দেয়। আমাদের উচিত বেশি বেশি করে গাছ লাগানো এবং গাছের পরিচর্যা করে গাছগুলোকে বড় করে তোলা। বৃক্ষরোপণ বা গাছের চারা রোপণ, এই আশাটা বা এরকম যাদের অনুভূতি তাদের বেড়ে যায় এবং গাছ সম্পর্কে তারা বিশেষ ধারণা করে। মানুষ এবং প্রকৃতিকে সুন্দরভাবে ধরে রাখার জন্য বাংলালিংকের পক্ষ থেকে এই মহতী উদ্যোগটা অব্যাহত থাকবে। এমন উদ্যোগ নতুন প্রজন্ম সহ সবাইকে পরিবেশ রক্ষায় আরো উদ্বুদ্ধ করবে বলছে সচেতন মহল। বৃক্ষের তার জীবন চক্রের প্রত্যেকটা জায়গায় আমাদেরকে শুধু বন্ধুর মতোই, একদম প্রকৃত বন্ধুর মতোই আমাদেরকে উপকার করে দেয়। গাছ যেন সবাই সুন্দরভাবে লাগাই এবং এটা পরিচর্যা করাই এবং আমাদের এই বাংলাদেশ যেন সবুজে ভরে ওঠে।
পরিবেশবাদীরা বলছেন, জনসচেতনতার পাশাপাশি কার্যকর পদক্ষেপের মাধ্যমে সুরক্ষিত থাকবে পরিবেশ প্রতিবেশ, সমৃদ্ধ হবে দেশের জীববৈচিত্র্য। আফরোজা হাসি, চ্যানেল আই। দর্শক, এবারে বিরতি। ফিরে এলাম বিরতির পর। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মাথায় গুলিবিদ্ধ জুলাই যোদ্ধা আব্দুস সামাদ মিয়া, মিজান মিয়া এবং পুলিশের গুলিতে আহত নাইম শিকদার। এছাড়া রামপুরায় কার্নিশে ঝুলে থাকা ব্যক্তি সহ ৩ জনকে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য প্রসিকিউশনকে ২৫শে আগস্ট পর্যন্ত সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। এদিকে কোনাবাড়ি, যাত্রাবাড়ি ও মোহাম্মদপুরের ঘটনায় করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য তদন্ত সংস্থাকে ২ মাস সময় দিয়েছেন আদালত। এর আগে জুলাই আগস্টের ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামির সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং আরও ৪ মামলার ১৬ আসামিকে হাজির করা হয় ট্রাইব্যুনালে। আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, তারপরে তালুকদার আব্দুল খালেক, পুলিশ কমিশনার খুলনা, অর্থাৎ যারা এই ঘটনার জন্য দায়ী সকলের বিচার দাবি করেছে, শাস্তি দাবি করেছে। ভারী বর্ষণে আকস্মিক বন্যা ও ভূমিধসে পাকিস্তান, ভারত এবং নেপালের ৪০০রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছে অনেকে। সবচেয়ে বেশি হতাহতের খবর পাওয়া গেছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে। নিশাত তামান্না মুমুর রিপোর্ট। কয়েকদিন ধরে মেঘভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত পাকিস্তান, ভারত শাসিত কাশ্মীর ও নেপালের জনজীবন। বন্যার পাশাপাশি হয়েছে ভূমিধস। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি পাকিস্তানের পাহাড়ি খাইবার পাখতুনখোয়া প্রদেশে। মারা গেছেন ৩৫১ জন। বুনের জেলায় অন্তত ১৮৪ জনের মৃত্যু হয়েছে, যা পুরো অঞ্চলের বিপর্যয়ের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। পাকিস্তানের ৯টি জেলায় প্রায় ২,০০০ উদ্ধারকর্মী দিনরাত কাজ করছেন। তবে টানা বৃষ্টি, সড়ক ভেসে যাওয়া এবং ভূমিধসের কারণে উদ্ধার কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ভারত শাসিত কাশ্মীরের ৬৪টি শহরে শুক্রবার অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে, নিখোঁজ ২০০ জনের বেশি। নেপালে বন্যা ও ভূমিধসে অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। ভূমিধসে ১২১ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ। নিশাত তামান্না মুমু, চ্যানেল আই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ সংযুক্ত করে নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে আমরণ অনশনে বসেছেন শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অনশনে থাকা শিক্ষার্থীরা জানান, ২০০৮-৯ সেশন থেকে ছাত্র সংসদ খাতে শিক্ষার্থীদের কাছ থেকে নেওয়া প্রায় অর্ধ কোটি টাকা বিশ্ববিদ্যালয়ের ফান্ডে জমা রয়েছে। শিক্ষার্থীদের মাঝে নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নানা আন্দোলন হলেও এখন পর্যন্ত প্রশাসন বিশ্ববিদ্যালয়ের আইনে ছাত্র সংসদ যুক্ত করেনি বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। ছাত্র সংসদটা আমাদের প্রথম স্টেপ হবে, যার মাধ্যমে আমরা সমস্ত দাবি এর মাধ্যমে এটা পূরণ করার মাধ্যমে ২৫শে সেপ্টেম্বরের মাধ্যমে আমরা যদি ছাত্র সংসদটা আমাদেরকে এনশিওর করে, তাহলে পরবর্তী দাবিগুলো আমরা সব এর মধ্যে এনশিওর। ইতিপূর্বে আমরা অনেক কর্মসূচি করেছি, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি। এরই উদ্দেশ্যে আমরা শিক্ষার্থীরা আমার অনশনে বসেছি। বিশ্ববিদ্যালয় আইনে ছাত্র সংসদ ইনক্লুড করে রোডম্যাপ ঘোষণা করতে হবে, তার আগ পর্যন্ত আমরা এখান থেকে উঠবো না। তারা যেটা আমার সাথে কথা বলেছেন যে স্যার, এটা একটা আমাদের আপনার কাজটাকে আরও ত্বরান্বিত করার জন্য আমরা এই কাজটা করছি, যাতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের যে 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 দাবিটা আমরা যেন জোরালো হয়ে আপনি যেন তাড়াতাড়ি করে নিয়ে আসতে পারেন। এটা দেয়ার থিঙ্কিং। আমি এদেরকে নেগেটিভলি দেখি না, কলেজ পজিটিভলি দেখি, বাট আমার মনে হয় তারা রিথিঙ্ক করবে। ঢাকার কামরাঙ্গীরচরের ৫৫, ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ডকে সংসদীয় আসন ঢাকা ২-এর বহাল রাখার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সামনে এই মানববন্ধন হয়।
নির্বাচন কমিশনের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৫৫ নম্বর ওয়ার্ড ঢাকা ১০ আসনে এবং ৫৬ ও ৫৭ নম্বর ওয়ার্ড ঢাকা ৭ আসনে সংযুক্ত করা হয়েছে। মানববন্ধনে কামরাঙ্গীরচরের সংহতি ও ঐতিহ্য রক্ষা এবং বিভক্ত না করার দাবি জানানো হয়। আধুনিক বাংলা কবিতার অন্যতম বরপুত্র, দেশের অন্যতম প্রধান কবি শামসুর রহমানের ১৯তম মৃত্যুবার্ষিকী আজ। ২০০৬ সালের এই দিনে সাহিত্যাঙ্গনে শোকের ছায়া ফেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। রাজধানীর বনানী কবরস্থানে মায়ের কবরে সমাহিত করা হয় তাকে। সকল বিপর্যয়ে, দুঃশাসনে, মানবতার লাঞ্ছনায় বাঙালিকে বারবার ফিরে যেতে হয় কবি শামসুর রহমানের পংক্তিমালার কাছে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। হাওড়া অধ্যুষিত হবিগঞ্জ জেলায় কৃষকরা রোপা আউশ ধান চাষে অনেকটা আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রি ১৮ জাতের ধান আবাদে ভালো ফলন পাওয়ায় কৃষক এখন এই জাতের আউশ ধান চাষে আবারও উৎসাহী হয়ে উঠছেন। হবিগঞ্জ প্রতিনিধি চৌধুরী ফরিদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জহির মুন্নার রিপোর্ট। হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার গোপীনাথপুর গ্রাম। এখানে রোপা আউশ মৌসুমে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত ব্রিধান ৯৮-এর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। একসময় রোপা আউশ মৌসুমে কৃষক ছিলেন ধান চাষে অনেকটা অনাগ্রহী। তবে ব্রিধান ৯৮ জাতের ধান চাষে বাম্পার ফলন হয় তারা এখন আবারও আগ্রহী হয়ে উঠছেন। আমি নিজেও করছি, ১০ একরের মতন করছি ব্রিধান ৯৮। সরকার যদি তথ্য প্রযুক্তি হিসাবে আমাদের কৃষক আউশ ধান পর্যাপ্ত পরিমাণ করবো, এই আউশের বাহির থেকে কোনো সময় সংগ্রহ করার লাগতো। সরকারি সহযোগিতা এবং প্রণোদনা যদি পাই আরো ধান অনেকেই আমরা সহ ধান ফসল উৎপাদন করব। চলতি মৌসুমে জেলায় ৪৪,০০০ হেক্টর লক্ষ্যমাত্রা থাকলেও ৪১,১৫২ হেক্টর জমিতে আবাদ হয়েছে আউশ ধানের। তবে ফলন ভালো হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন কৃষক, গবেষক ও সংশ্লিষ্টরা। চেষ্টা করেছি এই অঞ্চলে কৃষকের মাধ্যমে নতুন জাতের ধান এবং মানসম্মত বীজের সম্প্রসারণ করার, যাতে কৃষকের মধ্যে জনপ্রিয় হয় এবং এই জনপ্রিয়তা পেলে পরেই দেখা যাবে এইগুলো অন্যান্য কৃষকরা মোটিভেটেড হবে। এই জাতটির সারা দেশে সম্প্রসারণ হয়, জাতের যে অপ্রতুলতা আছে এই জাত দিয়ে আমরা সম্প্রসারণ করতে পারলে ফলন বৃদ্ধি পাবে এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। উন্নত প্রযুক্তি ব্যবহার করে চলতি মৌসুমের মতোই আগামীতেও রোপা আউশ ধান চাষে বাম্পার ফলনের প্রত্যাশা করছেন স্থানীয়রা। জহির মুন্না, চ্যানেল আই। এবারে প্রকৃতি সংবাদ। পদ্মা নদীর পানি বেড়ে প্লাবিত হয়েছে কুষ্টিয়ার নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছেন ৪ ইউনিয়নের হাজারো মানুষ। বন্ধ রয়েছে ১৮টি শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান। ক্ষেতের ফসল ডুবে যাওয়ায় খাদ্য ঘাটতির আশঙ্কা করছেন স্থানীয়রা। আনুসুজ্জামান ডাবলুর তথ্য ও ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা ঢলে কুষ্টিয়ার পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। পানিবন্দী হয়ে পড়েছে দৌলতপুর উপজেলার নদী তীরবর্তী রামকৃষ্ণপুর, চিলমারি, মরিচা ও ফিলিপনগর ইউনিয়নের হাজারো পরিবার। খাদ্য খারাপ, খাওয়ার কষ্ট, কেউ তো নাই, অবস্থা খুব খারাপ, কষ্টের মধ্যে আছে। পানির ভিতরে কিভাবে মানুষ চলাফেরা করবে, কিভাবে খাবে, গরু আছে, মোষ আছে, মানে আমাদের শুকনা খাবার যদি হয় তাহলে আমাদের জন্য, চরের মানুষের জন্য ভালো হয়। পানিতে তলিয়ে গেছে ১,০০০ হেক্টর জমির ফসল, নিঃস্ব হয়েছে শত শত কৃষক। গরুর জন্য যে ঘাসগুলো আমি বুনছিলাম, এই ঘাসগুলো ডুবে গেছে। এখন আমার গরু নিয়ে খুব দুর্যোগ। গরু বাছুর রাখতে পারতেছি না, গরু বাছুর নিয়ে এখন চলে যেতে হবে ডেঙ্গাতে। প্রয়োজনের তুলনায় ত্রাণ বরাদ্দ কম হওয়ায় দুর্ভোগে মানুষ। একমাত্র নদীপথ ছাড়া শুকনো রাস্তা সবই বন্ধ হয়ে গেছে। শুকনো খাদ্য সবচেয়ে বেশি দরকার, আর গবাদি পশুর খাদ্য। আমাদের এলাকায় ত্রাণের পরিমাণ খুবই অপ্রতুল এবং সাহায্যের পরিমাণে সবচেয়ে কম। আমরা যে সমস্ত কৃষক ভাইদের ফসল আক্রান্ত হয়েছে তাদের তালিকা তৈরি করছি, তো কৃষক ভাইদেরকে প্রণোদনা প্রোগ্রামে অগ্রাধিকার দেওয়া হবে। বন্যা শেষ হলে ক্ষতিগ্রস্ত সংখ্যা নিরূপণ করে এটা আমরা মিনিস্ট্রিকে জানাবো। তার প্রেক্ষিতে তাদের জন্য যে সহযোগিতাটা আসবে সেটা আমরা পৌঁছে দেব। জলাবদ্ধ ১৬টি প্রাথমিক ও ২টি মাধ্যমিক স্কুলে বন্ধ রাখা হয়েছে পাঠদান। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।
দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। বিদেশে বাংলাদেশের বেশিরভাগ কূটনীতিক মিশনে রাষ্ট্রপতির ছবি অপসারণ, পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে দেয়া মৌখিক নির্দেশনা কার্যকর। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে আহত আরও ৩ জুলাই যোদ্ধার সাক্ষ্য, অক্টোবরের প্রথম সপ্তাহে সাক্ষ্য গ্রহণ শেষ করার আশা। সংস্কৃতি উপদেষ্টা শঙ্কামুক্ত হলেও চিকিৎসকদের ৭২ ঘণ্টার পর্যবেক্ষণে পরবর্তী চিকিৎসা কার্যক্রম নিয়ে বিকেলে মেডিকেল বোর্ডের সভা। এবং সবুজে সাজায় বাংলাদেশ স্লোগানে মেহেরপুরে প্রকৃতি ও জীবন ক্লাবের বৃক্ষরোপণ ও চারা বিতরণ, বাসযোগ্য ধরিত্রী বিনির্মাণের সহায়ক হবে প্রত্যাশা। দর্শক, এখনকার সংবাদ আয়োজন এই পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।